প্রথমে আজকে 6 জুলাই ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী। এই উপলক্ষে আপনাদের মাধ্যমে ইসলামপুরের সকল বিধানসভাবাসীকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই 125তম জন্মজয়ন্তী উপলক্ষে হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা নিবেদন করছি। আজকে আমরা পশ্চিমবঙ্গবাসী যে ভারতে আছি, তা অন্যতম যোগদান ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের। ওনার প্রচেষ্টাতে পশ্চিমবঙ্গ একসময় বেঙ্গল ছিল, তার একটা পার্ট ইস্ট পাকিস্তানে চলে যায়, আর একটা পার্ট আমাদের পশ্চিমবঙ্গে এটা ভারতে অন্তর্ভুক্তি হয়। আপনাদের মাধ্যমে সবাইকে আজকের এই শুভ দিনে আমাদের কাছে এটা গর্বের দিন। এরপরে আপনাদের মাধ্যমে বলি যে 4 তারিখে শনিবারে অন্নপূর্ণা যোজনা নিয়ে কিছু বিতর্ক দেখা দিয়েছে। গতকাল আমাদের রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী শ্রী দিলীপ ঘোষ মহাশয়েরও একটা ভার্চুয়াল কনফারেন্স ছিল বিডি অফিসে, সেখানে আমি উপস্থিত হয়েছিলাম। সেখানেও আমি দেখেছি অনেক বিধায়কগণ। সেখানে বিষয়বস্তুটা ছিল আবাস যোজনা এবং ভিবিজি রামজি এবং পঞ্চায়েতে যে ফাংশনিং, এটাই মেন ছিল বিষয়বস্তু। সেখানে অনেক বিধায়ক, শাসক দলের বিধায়ক, তার এই অন্নপূর্ণা যোজনা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন। অন্নপূর্ণা যোজনায় সর্বশেষ 4 তারিখে আমাদের রাজ্যের চিফ সেক্রেটারি উনি একটা ভিডিও কনফারেন্সিং করেছিলেন। সেখানে উনি বলেছেন যে পোর্টালে যাদের যাদের নাম রিজেকশনে আসছে, মানে যারা টাকা পাননি জুলাই মাসের, তাদের আবার রিভেরিফিকেশন করা হবে। সেই হিসাবে আমাদেরও পুরো লিস্ট, প্রত্যেকটা 17টা ওয়ার্ডেরই লিস্ট আমাদের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার উপরেই লেখা হয়েছে যে সবগুলাই আন্ডার রিভেরিফিকেশন আছে। একটা ডেট দেওয়া হয়েছে 10 তারিখের মধ্যে এগুলো সব রিভেরিফাই হবে, হয়ে যারা যোগ্য পাওয়ার সবাই এই সুবিধাটি পাবে। তো সেই হিসাবে আমরা সব কাউন্সিলরদেরই এই লিস্টটাও দিয়েছি যে আপনারা যোগাযোগ করে সবাইকে জানিয়ে দেন যে রিজেকশনের ব্যাপারটা যেটা আছে, আপনাদের রিজেক্ট হয়নি কারোই, সবারই রিভেরিফিকেশনে আছে। মানে যারা যারা টাকা পাননি তার লিস্টটা আমাদের ওয়ার্ড ওয়াইজ লিস্টটা আমরা পেয়ে গেছি। সেই লিস্টটা আমরা সার্কুলেটও করে দিয়েছি। সেই হিসাবে তারা রিভেরিফিকেশন হবে। মার্চ 3 তারিখে যুব মোর্চা থেকে ইসলামপুর পৌরসভায় একটা ডেপুটেশনই বলতে পারি আমরা, ওনারা যুব মোর্চা থেকে আসছিলেন। আমি 1 তারিখেও ছিলাম এখানে, 2 তারিখেও ছিলাম, কিন্তু কোনো লিখিত ওনাদের আমি পাইনি। এখানে একটা জিনিস ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে যে আমি ইচ্ছাকৃতভাবে সেদিন ছিলাম না। 3 তারিখ আর 4 তারিখ শুক্র শনিবার প্রি শিডিউল একটা সব বিধায়কদের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল। সেই ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাদের লোকসভার স্পিকার শ্রী ওমজি বিড়লাজিও ছিলেন, সেখানে হরিয়ানার স্পিকার শ্রী সতীশজি মাহানা ছিলেন, সেখানে উড়িষ্যার স্পিকার ছিলেন, সেখানে সিকিমের স্পিকার ছিলেন, রাজস্থানের দেওনানি সাহেব, মানে সব স্পিকাররা ছিলেন। ইনঅগ্রেশন প্রোগ্রামে আমাদের স্পিকারও ছিলেন, আমাদের মুখ্যমন্ত্রীও ছিলেন। সেখানে 2 দিন ব্যাপী, 3 আর 4 2 দিন ব্যাপী ওরিয়েন্টেশন প্রোগ্রামটা হয়েছিল। আবার যখন ভ্যালিডেক্টরি প্রোগ্রাম হলো বিদায় সমারোহ, সেটা ইসলাম বিধানসভা হয়েছিল। সেই বিধানসভায় সেখানে
হরিয়ানার গভর্নর উপস্থিত ছিলেন, আমাদের পশ্চিমবাংলার গভর্নর উপস্থিত ছিলেন, আর সবাই যে 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 রাজ্যের স্পিকার মহাশয়দের কথা বললাম তারা সবাই উপস্থিত ছিলেন। তো ওই এর আগেও আমি 2016তেও বিধানসভায় নির্বাচিত হয়েছিলাম। আমরা জানতে পারলাম এর আগে কোনোদিনই এত সুন্দর একটা প্রোগ্রাম, ওরিয়েন্টেশন প্রোগ্রাম, যেটা বিভিন্ন যারা বিধায়করা ছিলেন, বিশেষ করে এবারকার বিধানসভায় 181 জন বিধায়ক প্রথমবার নির্বাচিত হয়েছেন। তো সবারই কিভাবে বিধানসভায় ওনারা কথা বলবেন, কিভাবে প্রিভিলেজ কি কি আছে, এথিক্স কি কি আছে, কোশ্চেন আওয়ার আছে, জিরো আওয়ার আছে, কলিং অ্যাটেনশন আছে প্রভৃতি যেগুলো বিধানসভায় যে কার্যবিধি হয় সে সম্পর্কে ওনারা বিস্তারিতভাবে জানিয়েছিলেন। তো সেই হিসাবে সেই প্রোগ্রামটা আগে থেকে যেহেতু শিডিউল্ড প্রোগ্রাম ছিল, ওই জন্য আমাকে সেই প্রোগ্রামে উপস্থিত হতে হয়েছিল। আর একটা কথা আপনাদের মাধ্যমে বলি যে আমি যে বাজেটের উপরে যেটা বক্তব্য রেখেছিলাম, বাজেটটা এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে। এবার থেকে প্রথম বিধানসভায় যারা যে বক্তব্য রাখছেন সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। তো লাইভ টেলিকাস্টে আমি কি কি বক্তব্য রেখেছি, 10 মিনিট আমাকে সময় দেওয়া হয়েছিল দলের থেকে। 10 মিনিটে প্রথমেই বাজেটের উপরে আমি বক্তব্য রেখেছিলাম। তারপরে উত্তরবঙ্গে নিয়ে আমি বলেছিলাম যে এখানে উত্তরবঙ্গে এবার দরাজ হচ্ছে, যেহেতু ওখানে আমাদের ফিনান্স মিনিস্টার ডক্টর স্বপন দাসগুপ্ত উপস্থিত ছিলেন মিটিংয়ে। ওনাকে বলেছিলাম যে আপনি উত্তরবঙ্গকে এবার অনেক দিয়েছেন উত্তরবঙ্গকে। উনি উত্তরবঙ্গে এইমস ঘোষণা বলেছিলেন, বাজেটে ছিল এইমস হবে উত্তরবঙ্গে, IIM ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট হবে, IIT হবে 3টা জেলা এবং দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার এবং কালিম্পং 3টা জেলায় 3টা মেডিকেল কলেজ হবে, উত্তরবঙ্গে একটা ক্যান্সার ইনস্টিটিউট হবে। তো আমি বলেছিলাম যে ওগুলা যদি জেলা ওয়াইজ যদি হয়, এক একটা প্রজেক্ট যদি এক একটা জেলায় হয়, তাহলে ওই জেলাগুলো সব জেলাগুলাই ডেভেলপ করবে। এইমসের ব্যাপারে যেটা আমি বলেছিলাম যে এইমসটা প্রিয়রঞ্জন দাস মিশ্রের স্বপ্ন ছিল যে এইমসটা রায়গঞ্জে হোক। সেই হিসাবে এইমসটা স্যাংশন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই এইমসটা কল্যাণী নিয়ে যাওয়া হলো। এবার যখন আবার একটা এইমস উত্তরবঙ্গে হবে, তো সেই এইমসটা আমাদের যিনি সাংসদ আছেন, এর আগে যেদিন মালদায় আমাদের চিফ মিনিস্টারের যেটা মালদায় মিটিংটা ছিল, অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, সেখানেও আমাদের যিনি সাংসদ আছেন কার্তিক পাল মহাশয়, তিনি একটা জমির একটা উনি বলেছিলেন যে 197 একর জমি আছে রায়গঞ্জে, এটা উনি এই ব্যাপারটাতে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তো এই কারণে আমি বলেছিলাম যে আমাকে কেউ কেউ কোনো সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে ইসলামপুরে কেন বলছেন না, আমরা ইসলামপুরে জমি অ্যাভেলেবেল না। আর যেহেতু রায়গঞ্জের জমি সাংসদ নিজেই বলেছিলেন যে ওখানে জমি অ্যাভেলেবেল আছে, এবং আমার প্রিয়রঞ্জন দাস মিশ্রের একটা স্বপ্ন ছিল যে রায়গঞ্জে এইমস হাসপাতাল হোক। সেই হিসাবেই আমিও বলেছিলাম যে ওটা রায়গঞ্জে হোক। হাউসের যেটা নিয়ম আছে, বলা হয় যে হাউস বিলংস টু অপোজিশন। হাউসে যারা অপোজিশন আছেন তারা বলার সুযোগটা বেশি পান, যেহেতু শাসক দলের যারা আছেন, যারা মন্ত্রী যারা আছেন, তারা তো ওইভাবে বলতে পারেন না। পরের দিন আবার কালিয়াগঞ্জের যিনি বিধায়ক আছেন, উনিও রায়গঞ্জে সম্বন্ধে বলেছিলেন যে এইমসটা রায়গঞ্জে হোক। তো আপনাদের মাধ্যমে একটাই কথা সবাইকে জানাতে চাই যে আমি চেষ্টা করব আমার বিধানসভা এলাকায়, এখন তো আবার 17 তারিখ থেকে আবার বিধানসভা শুরু হবে। বাজেট যেহেতু হয়ে গেছে, এরপরে ডিপার্টমেন্টাল বাজেট যেগুলো আছে সেগুলো অ্যাপ্রোপ্রিয়েশন বাজেটগুলো ওখানে অ্যাপ্রুভ হবে। তো আমি ইসলামপুর বিধানসভা থেকে আমি নির্বাচিত সদস্য। আমি ইসলামপুর বিধানসভার যেগুলা দাবি আছে, যেটা আমাদের করার দরকার, সেগুলো নিশ্চয়ই আমি বিধানসভায় তুলে ধরব। আমি অনুরোধ করব সবাইকে, যেটা আমাদের মুখ্যমন্ত্রীও সবসময় বলছেন যে রাজনীতিটা নির্বাচনের সময় হোক, বাদবাকি সময় সবাই মিলে কাজ করে উন্নয়নটা করি। এই ব্যাপারে আপনাদের মাধ্যমে সবার সহযোগিতা আমি আহ্বান করছি। ধন্যবাদ। স্যার বলছি
বিধায়কের পাশাপাশি পৌরপতি হলো, কি বলবেন? না, সেদিন শঙ্কর চৌধুরী বলে আমাদের পৌরসভার একটা স্টাফ, তার উপরে ডিম ছুড়েছিল আমাকে। এটা কলকাতায় আমরা যখন লাঞ্চের জন্য বেরিয়েছিলাম এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম থেকে, তখনই আমাকে একজন ওখানে সাংবাদিক বলেছিলেন যে আপনারা পৌরসভায় ওখানে বিক্ষোভ হচ্ছে, আপনি কি বলছেন, আপনার রেজিগনেশনও চাচ্ছে ওরা। আমি বলেছিলাম যে সামনে তো পৌরসভা নির্বাচন আছে, ফেব্রুয়ারি মাসে নির্বাচনটা হোক, পাশাপাশি ডিম ছোড়ার যে ব্যাপারটা আছে এটা আমি বলেছিলাম ওখান থেকেই আমরা আইনানুগ আমরা ব্যবস্থাটা নেব। যেহেতু শঙ্কর চৌধুরীর উপর একটা বিধানসভা নির্বাচন চলাকালীন একটা ওর সঙ্গে একটু যারা ওখানে ভোট চেতে গেছিলেন ওনাদের সঙ্গে একটা কথা কাটাকাটি হয়েছিল, পরবর্তীকালে জেনেছি যে একটা থানায় তখন মামলা হয়েছিল। তো এই সংস্কৃতিটা আমাদের না। বিশেষ করে ইসলামপুরে আমি 1983 সালে পঞ্চায়েত প্রধান, তখন তো সিপিএমের রমরমা বাজার। ইসলামপুরে ইলেকশনের সময় খালি রাজনীতিটা হয়, পরবর্তীকালে নিজেদের মধ্যে এরকম কোনোদিনই কালচার দেখা যায়নি। সিপিএমের টাইম আমি যখন পৌরসভার চেয়ারম্যান ছিলাম তখন অশোক ভট্টাচার্য উনি ছিলেন মন্ত্রী ছিলেন পৌর দপ্তরে। আমি যখন কলকাতায় যেতাম উনি বলতেন আপনি কলকাতায় আসেন কেন, আপনি শিলিগুড়িতে আসেন, ওখানে আপনি যা আপনার বলার সেখানে আপনি বলতে পারবেন। তো ওদিন যে ডিম ছুঁড়েছে সেটা ঠিক না। এই সংস্কৃতিও না আমাদের পশ্চিমবাংলা আর ইসলামপুরে তো কোনোদিনই এরকম ঘটনা ঘটেনি। এই ব্যাপারে আমি বলেছি যে ভাই আপনারা এর আইনানুগ ব্যবস্থা নিন। দাদা, এটা নিয়ে মিউনিসিপ্যালিটির যারা কর্মচারী সংগঠন তাদের সঙ্গে কথা হয়েছে। তাদের বক্তব্য হচ্ছে যেহেতু শঙ্কর চৌধুরী সেই সময় পুরসভা অফিসে কর্তব্যরত অবস্থায় ছিলেন, ফলে এফআইআর করার দায়িত্ব মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের বা অথরিটির। আপনাদের এন থেকে কি সেটা মেনে নিচ্ছে? নিয়ম আছে যে এফআইআর তো বলতে হবে যে আমার সঙ্গে আমার পরে ডিমটা ছুঁড়েছে, সেটাকে ফরওয়ার্ড করে দেবে যিনি দায়িত্বে থাকবেন সেই দিন, তিনি সেটাকে রেলিভেন্ট পিএসএ আইসির কাছে সেটাকে ফরওয়ার্ড করে দেবেন। উনি এটা বলতে পারেন না কোনোদিন যে আমাকে আমার উপরে ডিম ছুঁড়েছে বা আমার কর্মচারীর উপরে ডিম ছুঁড়েছে, এটা না। যার উপরে ছুঁড়েছে তাকে বলতে হবে এবং সেই কমপ্লেনটাকে ফরওয়ার্ড করে দেবে যিনি দায়িত্বে আছেন, বা চেয়ারম্যান হোক, ভাইস চেয়ারম্যান হোক, ইও হোক, এফ হোক, তারা ওটাকে ফরওয়ার্ড করবে। এটাই নিয়ম আছে। তাহলে একটা বিষয় স্পষ্ট হচ্ছে, মানে শঙ্কর চৌধুরী যতক্ষণ এফআইআর করছে ততক্ষণ আপনাদের আইনানুগ উনি কোনো ব্যবস্থা আপনি নিতে পারছেন না, আইনানুগ ব্যবস্থাটা নেওয়া যাচ্ছে না। কারণ বলবো আপনি ইসলামপুরের বিধায়ক পৌরপিতাও, যে যা কৃষক বন্ধুর পিএম কিষানে কনভার্টেড হয়েছেন তারা না, তাদের বাদে নতুন যে কৃষক বন্ধু পূর্বতন সরকারের সময় ছিল তাদের রিভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হবে ডোর টু ডোর, এবং পঞ্চায়েতের ফর্মগুলো অ্যাভেলেবেল আছে। আপনার কাছে এই বিষয়ে কোনো তথ্য আছে? অনেকগুলো এরকম প্রকল্প আছে কেন্দ্রীয় সরকারের প্রকল্প, যেটা বিগত দিনে রাজ্য সরকার সেগুলো চালু করেনি। যেমন প্রাইম মিনিস্টার সিঁচাই কৃষি যোজনা বলে একটা প্রকল্প, সেই প্রকল্পে এবার বাজেটে 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে তার প্রকল্পের জন্য। তো এই প্রকল্প তো এর আগে কোনোদিনই স্টেটে লাগু হয়নি এই প্রকল্পটা। এরকম অনেক প্রকল্প আছে যেটা কেন্দ্রীয় সরকার প্রকল্প, সেটা স্টেট গভর্নমেন্ট যে কোনো কারণেই হোক তখন অ্যাপ্লিকেবল করেনি। এবার সেগুলো সবগুলোই অ্যাপ্লিকেবল হবে, বাজেটে সবগুলোই দেখানো হয়েছে। আমার মধ্যে আয়ুষ্মান ভারতও আছে, কৃষি সম্বন্ধে অনেকগুলো প্রকল্প, যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের প্রকল্প আছে সবগুলোই অ্যাপ্লিকেবল হবে। অন্নপূর্ণা যোজনা 90 ডেজের একটা ডেডলাইন দেওয়া হয়েছিল যে 90 দিনের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। এখনো যারা এলিজিবল আছে আপনারা কি সেই ব্যবস্থাপনা নিচ্ছেন যাতে তারা অ্যাপ্লাই করতে পারে অনলাইন বা অফলাইনে? প্রক্রিয়াটা কি চলছে? এখনো আরো নতুন করে করতে পারবে কিনা সেটা আমি বলতে পারবো না, কারণ এখন পর্যন্ত আমাদের কাছে আছে যে রিভেরিফিকেশন প্রক্রিয়াটাকে আগে শেষ করতে হবে। রিভেরিফিকেশন প্রক্রিয়ায় এটাতেই 28 লক্ষের মতো বাদ হয়েছে। এই 28 লক্ষের মতো যারা বাদ হয়ে গেছে তাদেরকে আবার রিভেরিফাই করে এদের মধ্যে যাদের যাদের পাওয়ার যোগ্যতা আছে তাদেরকে সবাইকেই এই রিভেরিফাই করে তাদেরকে দেওয়ানোর ব্যাপারটা সরকার দেবে। শেষ প্রশ্ন, ইসলামপুরকে জেলার দাবি আপনি বিধানসভায় তুলবেন কিনা মানুষ জানতে চাই। আমরা ওদিনও যেদিন মুখ্যমন্ত্রী আসছিলেন মালদায় অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে, সেখানে আমি আর রব্বানী সাহেব দুজনই বলেছিলাম যে ইসলামপুরকে জেলা করতে হবে। আর এবারও তো বাজেটে কয়েকটা জেলা ঘোষণা হয়েছে, আমরা নিশ্চয়ই ইসলামপুর জেলার দাবিটা তুলব বিধানসভায়। উভয় পক্ষের
মহিলাদের মধ্যে একটা বিশাল বিশাল জনরোষ। আপনার পৌরসভাতে বিক্ষোভ হয়েছে যে এলিজিবলরা পাচ্ছে না। একসময় বলা হলো লক্ষ্মীর ভান্ডার থেকে কনভার্টেড হয়ে যাবে, তারপর বলো ডাটা ডিসক্রিপেন্সি হয়েছে, কেওয়াইসি আপডেট নেই। এই রিজেকশনের কথাটা বলছেন, সোশ্যাল মিডিয়াতে এই কথাটা একদম আসছে যে সার্ভার ক্র্যাশ করে গেছে। আসল কাহিনী কি? আপনাদের কাছে যে লিস্ট এসছে পৌরসভা বা বিধানসভা ধরে, সেটাতে কি বলা হচ্ছে? কি পদক্ষেপ? সেটাতে বলা হচ্ছে রিভেরিফিকেশন হবে, যেটা রিজেকশন হয়ে গেছে সেগুলোকে চিফ সেক্রেটারি তো গতকালই 4 তারিখে চিফ সেক্রেটারি উনি একটা ভার্চুয়াল মিটিং করেছেন, সেখানে আমাদের উপস্থিত ছিলেন। পরে আমি ওনার কাছে কলকাতায় ফোনে কথা বলেছিলাম, উনি বললেন যে না, চিফ সেক্রেটারি বলেছেন যে ওটা রিভেরিফিকেশন হবে, যেগুলো হয়েছে ডোর টু ডোর রিভেরিফিকেশন হবে। আর 10 তারিখ পর্যন্ত একটা ডেটও করে দেওয়া হয়েছে, সেই 10 তারিখ মধ্যেই সেই রিভেরিফিকেশনটাকে কমপ্লিট করতে হবে। পৌর এলাকা বা বিধানসভা এলাকায় আপনারা কি কাউকে ডেজিগনেটেড অফিসারকে পাঠাবেন সেই সমস্ত ভেরিফিকেশন, নাকি পৌরসভা এসে যে রাজ্য সরকার যেভাবে নির্দেশ দেবে, গভর্নমেন্টে যেভাবে নির্দেশ দেবে সেইভাবে রিভেরিফিকেশন হবে। যাদের হাতে দায়িত্ব থাকবে রিভেরিফিকেশন করার, তারা রিভেরিফিকেশনটা করবেন, কিন্তু এটা বাড়ি বাড়ি গিয়ে করতে হবে। কতজনের নাম এসছে এরকম? এরকম আছে, ভালোই হয়েছে। আমার যে 17টা ওয়ার্ডেরই আছে, 17টা 700-800 মতো হয়ে যাবে অ্যাভারেজে। তো এগুলো সব বাড়ি বাড়ি গিয়ে রিভেরিফাই করে যেগুলো আছে, যেরকম আইটি যার আছে সে ইন্টাইটেলড হবে না, বা জিএসটিতে যার এনরোল্ড আছে সে ইন্টাইটেলড হবে না, বা পাকা 3টা বাড়ি আছে, এরকম অনেকগুলো প্যারাফার্নালিয়াস আছে যেগুলো লক্ষ্মীর ভান্ডারে ছিল না। লক্ষ্মীর ভান্ডারে টাকাটা 1500 টাকা ছিল, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট ছিল। এর মধ্যে যেটা আছে যে এর মধ্যে আপনাকে 3000 টাকা আছে, কিন্তু কিছু যোগ্যতার ব্যাপারটা এর মধ্যে আছে, সেটাতে যারা যারা মিট করতে পারবেন সেই এলিজিবল ক্রাইটেরিয়াটা, তারাই সেই অ্যাডভান্টেজটা পাবেন। এই লক্ষ্মীর ভান্ডার নিয়ে যারা অভিযান চালিয়েছিলেন পৌরসভাতে, তারা বলছেন যে অনেক অন্নপূর্ণা ভান্ডার নিয়ে তারা বলছেন যে অনেকে দেখা যাচ্ছে যে চাকরি করে স্বামী, কিন্তু মহিলা মানে তার স্ত্রী অন্নপূর্ণা ভান্ডারের টাকা পাচ্ছেন না, সেটা তো এর মধ্যে অ্যাপের মধ্যে সেই অভিযোগ জানানোরও সুযোগ আছে। সেই অ্যাপের মধ্যে যদি কেউ অভিযোগ জানায় তো সে বাদ পড়ে যাবে, সেই সুযোগটা আছে এই অ্যাপের মধ্যে। কানাডা এই মুহূর্তে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন জারি হলো। কালিয়াগঞ্জের ডাকবাংলা রোডে দি হেলথ কেয়ার পলিক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এখন আপনাদের সেবায়। এখানে নিয়মিত রোগী দেখছেন অভিজ্ঞ ডাক্তারবৃন্দ। ডায়াবেটিস, হৃদরোগ, বাত ব্যথা, গাইনো, দাঁতের সমস্যা, হাড়ের সমস্যা, চর্মরোগ, সব রকম চিকিৎসা এক ছাদের নিচে। বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোগী দেখছেন প্রতিদিন। আর বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন 7001968817 অথবা 7679746067 অথবা 8637363236 দি হেলথ কেয়ার আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষায় সবসময় প্রস্তুত। House of Shringar.
স্টাইল, সৌন্দর্য আর আভিজাত্যের নিখুঁত ঠিকানা এখন আপনার শহরে। এখানে রয়েছে মহিলাদের জন্য ফ্যাশনেবল পোশাক, শৌখিন সামগ্রী, সাজসজ্জা সরঞ্জাম থেকে শুরু করে আকর্ষণীয় আর্টিফিশিয়াল জুয়েলারি, সবকিছু এক ছাদের নিচে। ক্যাজুয়াল লুক হোক বা উৎসবের সাজ, প্রতিটি মুহূর্তকে করে তুলুন আরও বিশেষ। হাউস অফ শৃঙ্গারের সঙ্গে। আমাদের ঠিকানা সুকান্ত মোড়, বাজলা পেট্রোল পাম্পের পাশে, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 8373066655। একসময় কালিয়াগঞ্জ ছিল সরিষার তেলের জন্য বিখ্যাত। আজ সেই গৌরব ফিরিয়ে আনছে শুভ তারা মার্কা কাচ্চি ঘানে সরিষার তেল। উত্তরবঙ্গের প্রথম এগমার্ক প্রাপ্ত তেল, 100% রাজস্থানের সরিষা দিয়ে তৈরি। প্রতিটা ফোঁটা ল্যাবে পরীক্ষা করা হয়, মাইক্রোফিল্টার করে প্যাকেজিং হয়, যাতে থাকে শুধু বিশুদ্ধতা আর আসল স্বাদ। এগমার্ক হলো তেলের বিশুদ্ধতার সোনালী শিলমোহর, যেমন সোনার জন্য হলমার্ক। কালিয়াগঞ্জ থেকে সারা উত্তরবঙ্গ, এমনকি রাজ্যের বাইরেও ছড়িয়ে পড়েছে শুভ তারা মার্কার সরিষার তেলের সুনাম। প্রোপ্রাইটার সন্তোষ জয়সওয়াল। ঠিকানা ভান্ডার রোড, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। শুভ তারা মার্কা, বিশুদ্ধতার প্রতীক, উত্তরবঙ্গের গর্ব। গুণমান আর বিশ্বাসের অন্য নাম বঙ্গশ্রী। কালিয়াগঞ্জের সুনামধন্য এই বস্ত্র প্রতিষ্ঠান আজ সম্পূর্ণ করছে গৌরবময় 50 বছরের পথ চলা। তাই এই বিশেষ মুহূর্তে আপনাদের জন্য থাকছে বঙ্গশ্রীর বিশেষ ধামাকা অফার। আর এখানেই শেষ নয়, খুব শীঘ্রই নতুন সাজে নতুন শোরুমে হাজির হতে চলেছে বঙ্গশ্রী। নিয়ে আসছে আরো বৈচিত্র্যময় ফ্যাশন আর স্টাইল। তাই আর দেরি নয়, চলে আসুন পরিবারের সঙ্গে নিজের প্রিয় ফ্যাশন স্টোরে। কালিয়াগঞ্জ স্টেশনের বিপরীতে ইন্দ্রাপুরা মার্কেট, তালতলা, উত্তর দিনাজপুরে। বঙ্গশ্রী 50 বছরের ভরসা, এবার আরো নতুন সাজে।